আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বাড়ছে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ। আগস্টের প্রথম 17 দিনে দেশে এলো 13,374 কোটি টাকার বৈদেশিক আয়। 37 জন বাংলাদেশি দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। বিভিন্ন অপরাধে বন্দী ছিলেন তারা। এবং ইতালিতে বাংলাদেশ উদ্যোক্তার গার্মেন্টস পুড়ে ক্ষতি 15 কোটি টাকারও বেশি। কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় অনেক প্রবাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ হু হু করে বেড়ে যাচ্ছে। চলতি মাস আগস্টের প্রথম দিকে রেমিটেন্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের প্রথম 17 দিনে দেশে বৈধ পথে 114 কোটি 42 লাখ 20 হাজার ডলারের রেমিটেন্স এসেছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 13,374 কোটি টাকারও বেশি। আগস্টের প্রথম 3 দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 9 কোটি 56 লাখ 50 হাজার ডলার। শুধু 4 থেকে 10 আগস্ট পর্যন্ত এসেছে 38 কোটি 71 লাখ 20 হাজার ডলার। বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশি সহ 68 জন বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দি শিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর KLIA 1 এবং KLIA টার্মিনাল 2 এর পাশাপাশি সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এর মাধ্যমে তাদের দেশে পাঠান। এর মধ্যে রয়েছে 37 বাংলাদেশি, 14 চীনা, 15 ইন্দোনেশিয়ান, নেপালি 1 এবং একজন থাই নাগরিক সহ মোট 68 জন বন্দী। ইতালির নাপোলিতে বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস প্রতিষ্ঠান আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে, যার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 15 কোটি টাকারও বেশি। কর্মহীন হয়ে হতাশায় দিন যাপন করছেন অনেক বাংলাদেশি। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ইতালির বন্দরনগরী নাপোলির পালমা কোম্পানির শহরে বাংলাদেশি মালিকানাধীন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুনের ভয়াবহতার কারণে ফ্যাক্টরির গাড়ি, বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী, মেশিন ও আসবাবপত্র সহ আরো অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায়। ফলে দেশীয় মুদ্রায় 15 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয় আবুল কালাম শিকদারের। প্রবাসের মাটিতে উপার্জনের অন্যতম উৎস গার্মেন্টস ফ্যাক্টরি পুড়ে যাওয়ায় চরমভাবে ভেঙে পড়েন তিনি। এতে যা ভিতরে যা ছিল মোটামুটি সমস্ত কিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। মনে কিছু বাড়ি করার তো প্রশ্নই আসে না, আর এখনো কিছু নাই। মোটামুটি যা আছে সব কাবালন সহকার জ্বলে পুড়ে সব মোটামুটি শেষ হয়ে গেছে। এতে মোটামুটি অর্থের দিক দিয়ে আমরা অনেক অর্থ এখানে ইনভেস্ট করছিলাম, মোটামুটি যা হয়তো অনুমানিক বাংলা টাকার মোটামুটি 12 থেকে 15 কোটি টাকার 12 থেকে 15 কোটি টাকার মাল সামানা এখানে স্টক ছিল। প্রতিষ্ঠানটির মধ্যে অনেক বাংলাদেশের কর্মসংস্থান হয়েছিল। আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাওয়ার কারণে বর্তমানে শ্রমিকরা রয়েছেন চরম হতাশায়। মোটামুটি সবাই আমাদের বাংলাদেশি ছিলাম আমরা, তবে এখানে কাজ করে আমরা সবাই ভালো ছিলাম পরিবার নিয়ে। এই দেশে কাজ করার জন্য আসছি, আমরা কাজ করে দেশে টাকা পাঠাইতাম, পরিবার সবাই নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। কিন্তু এই প্রতিষ্ঠানরা ক্ষয়ক্ষতি হওয়ার পর এখন আমরা সবাই বাংলাদেশে যারা এখানে কাজ করতাম, প্রায় অনেক লোক আমরা কাজ করতাম, 2টা ফ্যাক্টরি ছিল। তবে সবাই এখন আমরা বেকার অবস্থায় আছি, সবাই বেকার। কিন্তু এখন এই পরিস্থিতিতে আমাদের সামনের ভবিষ্যৎ কি হবে আমরা সবাই চিন্তিত। বর্তমানে পোশাক শিল্প বা গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে কাজকর্ম নিয়ে নানা ধরনের সমস্যায় রয়েছেন প্রবাসীরা। সংকটময় সময়ে যারা এই প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মরত ছিলেন তারা আজ চরম বিপাকে, দুশ্চিন্তায় রয়েছেন দেশের পরিবারকে নিয়েও। এটা আমরা কর্মহীন হয়ে পড়েছি, এখন জানি না আমরা কি অবস্থা হয়, কি হবে। আমরা পরিবার নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি, আমাদের পরিবারে কি হবে। আগুনের সূত্রপাত হয় সকাল আনুমানিক 5টায়। একাধিক ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রাত 11টার দিকে। কেন বা কিভাবে আগুনের এই ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছিল তার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। শাওন আহমেদ, বাংলা টিভি, নাপোলি, ইতালি।
নরসিংদীতে বাড়ির উঠানে 2 দিন ফ্রিজার ভ্যানে পড়েছিল মালয়েশিয়া প্রবাসী ওয়াজ উদ্দিনের মরদেহ। মৃত্যুর সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি মীমাংসার পর করা হয় দাফন। পরিবার চাইলে পরবর্তী কার্যক্রমের জন্য সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা। নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেলের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর মির্জানগর গ্রামের মোহাম্মদ আলীর ছোট ছেলে ওয়াজউদ্দিন পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে 10 মাস আগে মালয়েশিয়া পাড়ি জমান। ভাগ্যের নির্মম পরিহাস, চলতি বছরের 1 আগস্ট দুষ্কৃতিকারীদের হাতে খুন হন এই রেমিটেন্স যোদ্ধা। 15 আগস্ট সকালে ওয়াজউদ্দিনের মরদেহ দেশে আসলেও ফ্রিজার ভ্যানে উঠানে 2 দিন পড়েছিল। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ ব্যক্তিদের পরিবারের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি মীমাংসা হওয়ার পর 16 আগস্ট বিকেলে দাফন কাজ শেষ হয়। 4 ছেলে মেয়ে নিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী শিউলি বেগম। আমি চাই আমার ছেলে মেয়েরা যারা এতিম করছে তারা বিচার হোক, ডাইরেক্ট ফাঁসি হোক। বিভিন্ন পেশার লোকদের কাছে আর এদেশের মন্ত্রী সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার বাবাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই হত্যার বিচার যাতে কঠিনতম কঠিন বিচার হয়। ওয়াজউদ্দিন হত্যার সাথে জড়িত প্রমাণিত হওয়ায় কিশোরগঞ্জের আলফাজ নামে এক ব্যক্তিকে 30 বছরের কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দিয়েছে মালয়েশিয়া আদালত। এরপরও ওয়াজউদ্দিনের পরিবার হয়রানি করছে বলে অভিযোগ করেন প্রতিবেশী আরিফ মিয়ার বাবা মনসুর আলী। ওয়াজউদ্দিন মারা গেছে মালয়েশিয়া, ব্যাপার সেপার হলো মালয়েশিয়ার। এখন ওয়াজউদ্দিন লাশ বাড়িতে আসার পরে ওয়াজউদ্দিন বাড়ির ফ্যামিলির বংশের লোক আমাদেরকে আজকে 2 দিন যাবৎ বিশাল হেস্তনেস্ত করতেছে। আমরা বাড়ি থাকতে পারি না। সাড়ে পাড়া 2 গ্রাম বিচারে আমরা উপরে বিশাল অত্যাচার করতেছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জানান, ওয়াজউদ্দিন হত্যার ঘটনাটি শুনেছেন। তার পরিবার চাইলে পরবর্তী কার্যক্রমের জন্য সহযোগিতা করা হবে। পরবর্তীতে তার আর্থিক যে সহযোগিতা প্রয়োজন হবে, যে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যে বিষয়গুলো আছে, যে আর্থিক সহায়তা দেওয়া 3 লক্ষ টাকা এবং লাশ পরিবহনের জন্য 35,000 টাকা, এটা আমরা যথাসময়ে যথাযথ ব্যবস্থা নিব। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ইউরোপের দেশ রোমানিয়া আশ্রয় আবেদন বাড়ছে প্রবাসীদের, বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। 2024 সালের প্রথম 6 মাসে ইউরোপের দেশ রোমানিয়া আশ্রয় চেয়ে আবেদন করেছেন 1312 জন আশ্রয় প্রার্থী। এদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশিরা। রোমানিয়া জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, 2024 সালের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত রোমানিয়ায় 1312টি আশ্রয় আবেদন নিবন্ধন করা হয়েছে। আশ্রয় আবেদনকারীদের মধ্যে শীর্ষে আছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া থেকে আসা আশ্রয় প্রার্থীরা। তারা 329টি সুরক্ষা আবেদন করেছেন, যা মোট আবেদনের 25.1%। দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। দেশটির নাগরিকরা প্রথম 6 মাসে 155টি আবেদন করেছেন, অর্থাৎ 11.8% আবেদন নেপাল থেকে আসা আশ্রয় প্রার্থীরা জমা করেছেন। তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশিরা। 113টি আবেদন জমা করেন বাংলাদেশ থেকে আসা অভিবাসীরা, যা মোট আবেদনের 8.6%। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী সিলেটীয়দের সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের স্পেন শাখা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বার্সেলোনার একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্স, আয়ারল্যান্ড ও আমেরিকা থেকে আগত সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্পেন শাখা কমিটির সভাপতি আমিন আলী রফিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুর রহমান সাব্বির। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং বিশেষ অতিথি ছিলেন ময়নুল হক চৌধুরী হেলাল। এ সময় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সামাজিক কর্মকাণ্ড এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, রাজধানী দোহার ম্যাজিস্ট্রেট হোটেলে এই আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এম সাইফুল আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কাতার যুবলীগ নেতা আতিকুল মাওলা মিঠু। এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সৈয়দ আনামিয়া, কলামিস্ট নূর মোহাম্মদ নূর, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম প্রধান, মাহবুবুর রহমান চৌধুরী বাবু ও কাতার যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ। শেষে 15ই আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হাকিম। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাড়ছে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ। আগস্টের প্রথম 17 দিনে দেশে এলো 13,374 কোটি টাকার বৈদেশিক আয়। 37 জন বাংলাদেশি দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। বিভিন্ন অপরাধে বন্দী ছিলেন তারা। ইতালিতে বাংলাদেশি উদ্যোক্তার গার্মেন্টস পুড়ে ক্ষতি 15 কোটি টাকারও বেশি। কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় অনেক প্রবাসী। এবং ইউরোপের দেশ রোমানিয়ায় আশ্রয় আবেদন বাড়ছে প্রবাসীদের। বাংলাদেশের অবস্থান তৃতীয়। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।